বাবু ভাই, এবং বাবু ভাই আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত FM, এবং সেই সাথে আপনার আজকের ঘটনা জানতে চাচ্ছি, এবং ঘটনা কোথায় ঘটেছিল একটু যদি বলতেন। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা আসলে ঘটেছে হচ্ছে একজনের সাথে, সে আমার কাছে সেটা শেয়ার করেছে আর কি। আচ্ছা। এবং তার সাথে কিছু ছোটখাটো ভৌতিক এক্সপিরিয়েন্স আমার আছে এই ভদ্রলোকের সাথেই আর কি। তো পুরোটাই শেয়ার করতে চাচ্ছি। জি প্লিজ। যে ঘটনা শেয়ার করেছে ওনার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। জি। তো এই গত মাসখানেক ধরে বেশ বৃষ্টি হচ্ছে জানেন আপনি রাসেল ভাই। তো এই বৃষ্টির সময় বেশ ভূতের বেশ ভৌতিক গল্প বা কিছু মজা লাগে আর কি। ভালো লাগে। আমি অনেককেই ডাকি ভৌতিক আড্ডা দেওয়ার জন্য। তো এরকম সময় একজন আপনার আমাকে জানালো ফেসবুকে যে তার কাছে এরকম কিছু কাহিনী আছে, তো সে ঢাকায় আসবে। তা আমি বললাম যে আসেন, অসুবিধা নেই, দেখা হবে। তো একদিন সন্ধ্যায় তার সাথে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে আমি বসলাম আর কি। তো বসার পরে উনি আসলো আর কি কথা বলতে। তো কথা বলতে বলতে আর কি দেখলাম বেশ মধ্যবয়সী একজন মানে লোক, প্রায় এরকম আমার মতোই বয়স হবে এরকম। তো সে কেমন একটু অ্যাবনর্মাল আচরণ গুলা, সরি সে যদি শুনে থাকে আমি সরি, বাট আই হ্যাভ টু সে দিস, আচরণ গুলো একটু অ্যাবনর্মাল ছিল আর কি কথাবার্তা বলার সময়, তার কাহিনী বলার সময়। তো এক পর্যায়ে উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভূতের গল্প শুনেন, আপনি কি ভূত বিশ্বাস করেন? আমি বললাম যে ভূত বিশ্বাস করি বা না করি এটা ব্যাপার না, বাট আমি কোনো কিছুতে বিশ্বাস করি, অবশ্যই এন্টিটিস বা কিছু একটা তো বিশ্বাস করি। তো বলতেছে যে আপনার পকেটে যে টাকা আছে তার মধ্যে একটা টাকা টেপ মারা, খুঁজে দেখেন 3টা 100 টাকার নোট পাইছেন না, একটা টেপ মারা আছে। আমি বেশ একটু কনফিউজ হয়ে গেছি, কারণ তার কিছুক্ষণ আগে আমি মোবাইলে একটা আপনার রিচার্জ করছিলাম 500 টাকার নোট দিয়েছিলাম 200 টাকা রিচার্জ করতে। তো 300 টাকা কিন্তু ফেরত দিয়েছিলাম। 300 টাকার মধ্যে একটা থাকা পসিবল না, বাট মানে ওই লোকটা হঠাৎ করে এরকম একটা কথা বললো আর কি, বেশ অবাক। আমি বললাম আচ্ছা বলেন আর কি বলার আছে। বলে এটা আরো কিছু টুকিটাকি বলা শুরু করলো, এবং সে একটু পর পর মানে কেঁপে কেঁপে উঠছে, মানে হি ইজ লাইক শিভারিং, সেইং সামথিং। তো মনে হচ্ছে যে মানে তার কোন একটা মানে পজিশন আছে বা কিছু একটা এরকম লাগছে আর কি। যাই হোক, তো মানে তার আচরণ গুলো নর্মাল, হ্যাঁ অ্যাবনর্মাল আর কি। ওনার আচরণটা অ্যাবনর্মাল, এবং সে নিজেই জানে এবং বলছে যে আমার ভেতরে কিছু ব্যাপার আছে। যাই হোক, এখন ওনার ঘটনায় চলে আসি। তো তার কথা অনুযায়ী যে সে অনেক কিছু বলতে পারে, হ্যাঁ, এবং সে আমাকে কিছু ঘটনা বলেছে, এবং তার মধ্যে কিছু কিছু জিনিসের আমি তাকে স্বীকার করি নাই, যদিও কিছু কিছু জিনিসের সত্যতা আসলে আছে। মানে প্রবাবলি হি নোজ লিটল বিট। তো তার এই জিনিসটা পজিশনের কাহিনীটা আমি বলি যে কিভাবে সেটা কি তার কন্ট্রোলে আছে নাকি? সে বলছে হ্যাঁ কন্ট্রোলে আছে, এবং সে এরকম মানে আর কি আপনার প্রায় অনেক কিছু বলতে চাইলে সেটা করতে পারেন, ব্যবহার করতে পারেন। যাই হোক, তিনি যেভাবে জিনিসটা পায় সেটা তার প্রথম পাওয়ার কাহিনীটা আমাকে বললো যে একদিন গ্রামে আর কি, গ্রামে থাকে অনেক দূরে আপনার ইসের এই মাগুরা ঝিনেদা এই অঞ্চলটা যেটা আছে, ওখানেরই একটা অঞ্চল, আমি এক্স্যাক্টলি বললাম না লোকেশনটা। তো একদিন রাতের বেলা সে আসছিল আর কি, কোন একটা গ্রামে অন্য কোথায় দাওয়াত খেয়ে সে আসতেছিল, এবং আপনার রাস্তা খুব নির্জন, মানে গভীর রাত্রি, রাস্তা নির্জন, কোনো মানে মানুষজন নেই আশেপাশে, মাটির রাস্তা, হেঁটে আসতেছে। তো বললো যে যখন চলে আসতেছে একটা জায়গায় তার মনে হলো যে রাস্তার পাশ থেকে কোনো মানুষ ছিল না, কিন্তু মনে হলো যে একটা ছায়া মূর্তির মতো রাস্তার পাশ থেকে উঠে আসলো, এবং সেটা মানুষের একটা ছায়া মূর্তি টাইপের, এবং বোঝা যাচ্ছে যে চুল ছাড়া এরকম। তো রাস্তার মধ্যে এসে যখন দাঁড়াইছে ঠিক মাঝখানে আর কি, মাটির রাস্তা মাঝখানে দাঁড়ানো, তো উনি নাকি বলতেছে কে এখানে কে, এবং হাতে টর্চ ছিল না তার। তো দেখতেছে যে সরতেছে না, দাঁড়াই আছে। তো সে আপনার ম্যাচ বের করে, ম্যাচ জ্বালানোর পর কাউকে দেখলো না ওখানে। আচ্ছা। এবং সে বাসায় আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলো, এবং তার একটু পর পর গা ছমছম করছিল যখন চলে আসতেছে। আবার মনে হচ্ছিল যে তার কানের পাশ দিয়ে কেউ ফিসফিস করতেছে আর কি, কানের পাশে কেউ ফিসফিস করতেছে। তো সে মনে করলো যে আমি গভীর রাত্রে এরকম আসতেছি, হতেই পারে এরকম শব্দ আসতেই পারে রাত্রে, বাতাস আসতেই আছে, এবং মনে ভয়, এই কারণে নিজের মনের ভুল, এরকম মনের ভুল অথবা ভয়, গ্রামের মানুষ তো চলাফেরা করে, অনেকেই ভয় পায় আর কি, এবং বিভিন্ন জিনিস। তো আস্তে ধীরে যখন বাসায় আসলো, বাসায় এসে দেখলো যে তার রুমের যে দরজাটা ওটা আপনার ভেড়ানো, মানে লক করা না আর কি। তো খুলে ভিতরে ঢুকলো। তো ওনাকে ভেতরে ঢোকার পর দেখলো যে ওনার ভাই শুয়েছিল খাটের মধ্যে,
এবং সে তাকে দেখে তাকায়, মানে বেশ তাকাই আছে, দেখলেন তার দিকে চোখ বড় বড় করে তাকায় আছে অন্ধকারের মধ্যে। মানে ভাইয়ের চেহারাটা দেখে মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে তাকে দেখে। তো এবং ভাই কোনো শব্দ করতেছে না। তো সে তার ভাইকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তো ভাই কোনো উত্তর না দিয়ে আরো মানে আপনার চুপসায় গেল। তো সে নাকি ওই রুম থেকে চলে গেছে তার রুমে। তো আচ্ছা। যে যখন ঘুমালো, হুম। বলতেছে যে ঘুমের মাঝখানে রাতের বেলা হঠাৎ করে তার মনে হচ্ছে যে তার মাথায় কেউ হাত বুলাই দিচ্ছে, আস্তে আস্তে হাত বুলাই দিচ্ছে। তো সে হঠাৎ করে উঠে বসে ধর্মর করে উঠে বসে তাকায়, দেখে যে কেউ নাই, কিন্তু তার মনে হচ্ছিল যে তার মাথায় কেউ হাত বুলাচ্ছে। তো এইভাবে সে আবার রাতে ঘুমায়, পরের দিন রাত কেটে যায়। তো ভাইয়ের সাথে দেখা হয় পরের দিন। তো ভাই তাকে বলতেছে যে তুই কোত্থেকে আসছিস রাত্রে? বলে কেন? বলে যে আমি তো একটা অদ্ভুত জিনিস দেখলাম তোর সাথে, আমার মনে হয় যে তোর সাথে কোনো আসর আসছে বা কিছু। গ্রামের মানুষ সহজে এটা মনে করে ফেলে, আমরা তো এটা মনে করি না, তোরা মনে করে। তো সে ভাইকে বলছে কেন, তুমি কি দেখছো? বলে না তুই ভয় পাবি। বলে কি? বলে যে না, আমি যখন ঢুকছি, তুই যখন ঢুকলি গেট দিয়ে, তখন আমার মনে হলো যে তোর সাথে মানে তোর পিছনে পিছনে একটা বুড়ি মহিলা ঢুকছে, এবং তার মানে ও মাই গড। এবং তার মানে চামড়া টামড়া অনেক কুচকানো এবং ভয়, এবং আমি ভয় পেয়েছি রাত্রে অনেক। আচ্ছা। এবং এত গভীর রাত্রে তুই আসছিস, চলাফেরা করলি কেন? এসে আর কি ভাই বকা টকা দেয়। হুম। তো তাকে বলে যে তুই ওই হুজুরের কাছে যে ঝাড়া, অমুক জায়গায় এক হুজুর আছে, ওখানে যা, ওখানে যা ঝাড়া, তুই রাত্রেবেলা আসছিস, তোর বাতাস টাতাস লাগতে পারে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে। তো ও নাকি তখন আর খুব একটা দেয় না, মানে আপনার এটার গুরুত্ব দেয় না। তো দিনের বেলা তার কার্যক্রম যা আছে সে সব করে। কিন্তু সবচেয়ে মানে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে তার ফলোইং একটা ডেতে আর কি সে দুপুরবেলা পুকুরে গোসল করতে যায়। তো যখন গোসল করতেছে তখন সে হঠাৎ করে দেখে যে পুকুর পাড়ে একটা বুড়া মহিলা বসা, তার পুকুরের একদম জনশূন্য একটা অবস্থা, তখন কেউ নাই, ভর দুপুরে একটা বুড়ি মহিলা বসা। তো সে আবার সেই বুড়িকে জিজ্ঞেস করে, এই বুড়ি কি চাও? তো বুড়িটা নাকি তার দিকে তাকায় কোনো মানে একটা আপনার ভাবলেশীন একটা দৃষ্টি দেয়, দিয়ে আস্তে করে আবার হেঁটে চলে যায় পেছন দিকে। তো আর মনের মধ্যে একটা ঠেক করে ওঠে যে কি একটা মানে ব্যাপার, বুড়িটা কেমন একটা স্ট্রেঞ্জ জিনিস। তো সে বাসায় চলে আসে, এসে আবার ওই দিন সন্ধ্যার পর রাতে যখন নাকি বাসায় শুয়ে আছে, তো সে তখন ফিল করে যে ওই রুমের মধ্যে কেউ একজন হাঁটা চলা করে এবং তার সাথে কিছু কমিউনিকেশন করার চেষ্টা করে। তো এই কমিউনিকেশনটা সে ফিল করে যে কথা যখন বলতেছে, কথাটা সাধারণ মানুষের মতো না, মানে কেমন যেন গলা টেনে টেনে কথা বলে। হ্যাঁ, গলা টেনে টেনে কথা বলে যে তুই অমুক জায়গায় গেছিলি, অমুক এই জিনিসটা খাইছিলি, তোর এটা খুব ভালো লাগছে, এই ধরনের বিভিন্ন গল্প তার সাথে ফিসফিস করে এবং ও ওই কমিউনিকেশনটা করে। ও তার সাথে উত্তর দেয় এবং ওই পাশ থেকে তার ভাই মানে চিৎকার করে ওঠায়, তুই কার সাথে কথা বলিস, বাসায় আসে নাকি রুমের মধ্যে কেউ নাই। এনিওয়েজ কয়েকদিন এরকম অ্যাবনর্মাল আচরণের পরে ওকে এরকম নিয়ে যায় হুজুরের কাছে। তো ওই হুজুর তাকে যখন দেখে, হুজুর তাকে দেখে নাকি বলে যে তোমার উপর একটা আসর আছে এবং সেটা তোমাকে ভালো মতন ধরছে এবং খুব বয়স্ক, যেটা তোমার সহজে মানে ছাড়া পাওয়ার উপায় কিন্তু নাই। তুমি দোয়া টোয়া পড়ো, তুমি এসে পড়ো। তো সে নাকি উল্টা মানে হঠাৎ করেই তার মধ্যে চেঞ্জিং চলে আসে, সে হুজুরের সাথে বকাবকি করে, এটা সেটা বলে এবং তার মধ্যে আপনার এই এক ধরনের চেঞ্জ তারপর থেকেই বাসা বাঁধে আর কি। কোন ধরনের মানে কেমন মানে আচরণগুলো হচ্ছে সে একলা যে বসে থাকে কোথাও কোনো মানে গভীর রাতের মধ্যে, ধরেন যে জায়গায় বসান না, দেখা যাচ্ছে যে গ্রামের একটা রাস্তার কোনায় অথবা আইলের মাঝখানে এসব জায়গায় বসে থাকে, তারপরে উদ্ভট কার্যক্রম করে। হ্যাঁ, এবং মানুষের অনেকের আপনার অনেক কিছু নাকি সে দেখতে পায় চোখের সামনে। সেগুলো কি সে বলতো? সেগুলো সে সবাইকে বলে না, কিছু মানুষকে বলে। আমাকে যে কয়েকটা কথা বলছে এবং মানে অনেকটা ভয় দেখানোর মতো কিছু কথা, তা আমি এগুলো হেসে উড়াই দিছি, কারণ আই ডোন্ট মানে অ্যাকচুয়ালি পুট মাই ফেস অন সাচ থিং ফর টেলিং। কিন্তু মানে এরকম তার মধ্যে কিছু ক্ষমতা আছে, ব্যাপার আছে। ফাইন, ওয়েলকাম ব্যাক। আমরা আপনার ঘটনায় যাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কতদিন আগের? আমার এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে মানে আমার ফেসবুকে এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে দেবাশিস, এবং এই ঘটনাটা উত্তরের একটা অ্যাপার্টমেন্টের ঘটনা। ওকে, তো আমি ঘটনায় চলে যাই। তো উত্তরের সেই অ্যাপার্টমেন্টটার 5th ফ্লোরে আমার যে ফেসবুক ফ্রেন্ড দেবাশিস, ওর বড় ভাই ওর ফ্যামিলি নিয়ে থাকতো। আর ওই ফ্লোরটার 6th ফ্লোর যেটা, সেখানে থাকতো একটা খ্রিস্টান ফ্যামিলি। আচ্ছা। তো খ্রিস্টান ফ্যামিলি যেটা হয় যে ওনাদের যে ভাড়ার যে মেয়াদ সেটা শেষ হয়ে যায়, এবং যার কারণে তাদের উপরের 6th ফ্লোরটা খালি করতে হয়। এবং 5th ফ্লোর এবং 6th ফ্লোরের যে মালিক সে ছিল দেশের বাইরে, তো অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার ছিল সেই সবকিছু দেখাশোনা করতেন। আচ্ছা। তো 6th ফ্লোরটা যখন মানে ওই খ্রিস্টান ফ্যামিলি
চলে যায় তখন সেটাকে রিনোভেট করার প্রয়োজন পড়ে। যখন রিনোভেট করতে হবে তখন যেটা দেখা যায় যে ওই রুমের বিভিন্ন জায়গায় ওই ট্রায়াঙ্গেলের বিভিন্ন শেপের অনেক ধরনের নকশা দেখা যায় বাসার ভিতরে আঁকা। এর মানে যে খ্রিস্টান ফ্যামিলির আগে ছিল তারা হয়তো এরকম কিছু ভিতরে মানে কোনো কুফরি কালাম বা এরকম কিছু একটা ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল, এরকম কিছু হতে পারে। তো আরো যেটা হলো যে ওই বাসার যে ভেন্টিলেটর ছিল, ভেন্টিলেটর ভিতর থেকে অনেক ধরনের তাবিজ পাওয়া যায়। এবং পরে বাসার ম্যানেজার যখন তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানায়, তাদের কোনো হাদিসই পাওয়া যায় না যে মানে তারা আসলে যে ঠিকানাটা দিয়েছিল ওই ঠিকানা এরকম মানে কেউ থাকতোই না আসলে। অথচ তারা কিন্তু এই ফ্লোরে প্রায় 1 বছর স্টে করেছিল। তো তারপর সেই ফ্লোরটাকে ভালো মতো রিনোভেট করা হয় এবং সেটাকে আবার পুনরায় ভাড়ার জন্য প্রায় 2 থেকে 3 মাস খালি রাখা হয়। ওকে। তো ইন দ্য মিন টাইম যেটা হয় যে দেবাশিসের যে বড় ভাই সে 5th ফ্লোরে থাকতেন তার ওয়াইফ এবং তার 1.5 বছরের ছোট ছেলেকে নিয়ে। তো তার যে অভ্যাস ছিল, অনেক সময় যেটা দেখা যেত যে রাত্রে ঘুম না আসলে সে বারান্দায় বসে থাকতো এবং বসে সিগারেট খেত। তো এক রাতে সেরকমই বারান্দায় বসে সিগারেট খাচ্ছিল এবং হঠাৎ করে একটা সময় সে মানে তন্দ্রায় ঘুমিয়ে যায় আর কি, তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। এবং সেই পর্যায়ে হঠাৎ করে মনে হলো যে বারান্দার গেটে কেউ একজন নক করলো এবং সাথে সাথে তার ঘাড়ে একটা ঠান্ডা হাতের স্পর্শ। আচ্ছা। এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল এবং ঘুম ভাঙার পরে সে পেছনে ফিরে দেখলো যে পেছনে কেউ নেই এবং সে তখন ভাবলো হয়তোবা তার ওয়াইফ তাকে ডাকতে এসেছিল এবং সে সাথে সাথে তার বেডরুমে চলে গেল এবং গিয়ে দেখলো যে বেডরুম একদম খালি, কেউ নেই। তখন তার মনে হলো আজকে তার ওয়াইফ আর তার ছেলে মানে বাসায় ছিল না, তার অন্য বাসায় ছিল। এটা হঠাৎ করে তখন মনে আসলো। তখন সে চিন্তা করলো হয়তোবা সে এটা হ্যালুসিনেট করেছিল, যে এরকম কিছু একটা নক করার শব্দটা, তারপরে পেছনে যে কেউ একজন টাচ করছে তাকে, এই শব্দগুলো হয়তোবা সে মনে হ্যালুসিনেশন করছে, এটা সে ভাবছে। কারণ সে সারাদিন অফিসে বিজি থাকে। তো সে এটা ভেবে মানে প্রিয় লিসেনার, স্বাগতম বুথ এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঘুমানোর চেষ্টা করলো এবং একটা পর্যায়ে রাত্রে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল একটা ভয়ানক স্বপ্ন দেখে। এবং স্বপ্নটা ছিল এরকম যে সে তার রুমে ঘুমানো এবং তার রুমের দুপাশে ছিল, বেডের দুপাশে ছিল 2টা জানলা এবং সোজাসুজি ছিল একটা বারান্দা। তো সেই বারান্দার গ্রিল এবং যে জানালার যে গ্রিল গুলো ছিল, সে স্বপ্ন দেখলো যে সেই গ্রিলটা ধরে একটা ছোট বেটে টাইপের একটা মানুষ যদি উপর থেকে পড়ে গেলে যেভাবে ঝুলে থাকবে গ্রিলটাকে ধরে, ঠিক সেভাবে ঝোলা অবস্থায়। এবং ওটা শেপটা হবে কোন একটা বামনের মতো এবং সম্পূর্ণ কালো কুচকুচে এবড়ো থেবড়ো চুল এবং মনে হচ্ছে যে ওই জিনিসটা তার দিকে একদম চেয়ে আছে। শুধু একটা না, 3টা জায়গায় 3টা এরকম 3জন তার দিকে তাকায় আছে এরকম মনে হচ্ছিল তার। এবং সে যখনই রাত্রে ঘুমাতে গেল প্রত্যেকবার একই স্বপ্ন দেখলো এবং একই ভাবে ঘুম থেকে ভেঙে গেল এবং সে রাতে আর ঘুমাতে পারেনি। পরদিন যখন তার ওয়াইফ তার বাসায় আসে, সে তার ওয়াইফের সাথে এই ঘটনাগুলো শেয়ার করেনি আসলে, কেননা সে সারাদিন বাসায় একা থাকে, ভয় পাবে। সে যেটা করলো যে এর পরে কয়েকদিন পরেই তার ওয়াইফ তাকে বললো যে আমি একদিন বাসায় ছিলাম, তো দুপুরের দিকে যখন আমি গোসল করতে যাই, রুমের বাহির থেকে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন নক করতেছে, মানে বাথরুমের গেটের বাইরে থেকে। অথচ বাসায় কিন্তু কেউই থাকতো না, শুধু 1.5 বছরের ছোট শিশু থাকতো। তো এইরকম এই ঘটনাগুলো যখন সে তার হাজবেন্ডের সাথে শেয়ার করলো, তার হাজবেন্ড তো বললো যে তুমি হয়তো বা হ্যালুসিনেট করছো, এরকম কিছু নাই আসলে। অথচ সে এটা তাকে শেয়ার করেনি যে তার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। এটা তার ওয়াইফের সাথে তখনও শেয়ার করেনি, কারণ ভয় পেতে পারে। তো সে নিজে নিজে চিন্তা করলো এগুলো আসলে কি, কেননা তার এই ভূত এই বিষয়গুলোতে কোনো প্রকার ট্রাস্ট ছিল না। প্রায় কয়েকদিন এভাবেই কেটে গেল এবং হঠাৎ করে নতুন কিছুর উৎপাত শুরু হলো এবং সেটা হচ্ছে 6th ফ্লোর, যেটা একদম সম্পূর্ণ খালি ছিল। সেইখানে হঠাৎ করে যেটা হয় যে হিল পরে যদি কেউ হাঁটে যেরকম সাউন্ড হবে, সেরকম সাউন্ড রাতের বেলা শোনা যেত। আবার মনে হতো যে কেউ পাটায় কিছু বাড়তেছে, এরকম কিছু সাউন্ড তারা শুনতে পেত। আবার মাঝে মাঝে মনে হতো যে ফ্লোরের ভিতরে বড় বড় বালতি দিয়ে কেউ পানি ঢালতেছে, এরকম কিছু সাউন্ড তাদের আসতো। ইভেন 4 তলায় যারা থাকতো তারা অনেকে এরকম সাউন্ড পেত। তো এই সবকিছু ম্যানেজারকে জানানো হয়। তো ম্যানেজার যেটা পরে করে যে 6th ফ্লোরটাকে একটা হুজুর ডেকে মিলাদ পড়ানো হয়, মানে ঘরটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপর আর এরকম কোনো সাউন্ড তারা পায়নি। কিন্তু বেশ কয়েকদিন পরে তার ওয়াইফ, সে এবং তার ছোট যে ছেলে ছিল 1.5 বছরে, তারা একসাথে ঘুমাচ্ছিল
এবং হঠাৎ করে তাদের যে খাটটা ভাইব্রেট করতেছিল এবং এই ভাইব্রেশনে হঠাৎ করে তার ওয়াইফের ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে সে লাইট অন করে দেখে যে না সব ঠিক আছে, এরকম কিছু নেই। সে ফার্স্টে মনে করছিল ভূমিকম্প বা এরকম কিছু একটা হবে। সে আবার লাইট অফ করে আবার ঘুমাতে গেল, আবার একই ঘটনা। তখন সে আর নিজে উঠলো না, সে তার হাজবেন্ডকে উঠতে বললো। তার হাজবেন্ড উঠে লাইট অন করে দেখলো যে সব ঠিক আছে এবং সেই মুহূর্তে রুমের ইলেকট্রিসিটি সম্পূর্ণ চলে গেল। এবং হঠাৎ করে পাশের যে রুম, ড্রয়িং রুম, সেই রুম থেকে একটা অদ্ভুত একটা বিকট শব্দ আসা শুরু করলো। শব্দটা হচ্ছে এরকম যে ওই পাশের রুমটাতে ছিল স্টিলের আলমারি। স্টিলের আলমারিটাকে যদি কেউ ধরে টানাটানি করে যেরকম সাউন্ড হবে সেরকম একটা সাউন্ড তারা পাচ্ছিল। এবং এই সাউন্ডটা শোনার পরে তারা বেশ ভয় পেয়ে গিয়েছিল, কারণ আশেপাশের রুমে কেউ থাকে না, তারা 3 জনই পরিবারের সদস্য। তো তখন হাজবেন্ড যেটা বললো যে আমি একটা টর্চ লাইট নিয়ে দেখে আসি পাশের রুমে যে কি হচ্ছে আসলে, তুমি বাবুর পাশে থাকো। সে যেটা হলো যে ওই টর্চ লাইটটা নিয়ে পাশের রুমটাতে গেল। পাশের রুমটাতে যখন সে গেটটা খুলবে তখন মনে হচ্ছিল ভিতরে কাচের কোনো কিছু সে কেউ ভাঙতেছে আর ওই স্টিলের আলমারিটাকে বারবার নড়াচ্ছে, এরকম একটা সাউন্ড। সে আস্তে করে গেটটা খুললো এবং ভেতরে দেখলো যে সম্পূর্ণ অন্ধকার, ইলেকট্রিসিটি নেই। টর্চের আলোতে সে দেখলো যে আলমারিটা একদম যে জায়গায় ছিল সেই জায়গায় 1 ইঞ্চি ওটা নড়েনি। আর ঘরের প্রত্যেকটা জিনিস সব ঠিক আছে, কিন্তু ওই আলমারিটার পাশে দেয়ালে তার মৃত বাবা মার যে ছবিগুলো ছিল, ওই ওরা তো মানে মালা দিয়ে রাখে ছবিগুলো, ঠিক আছে, ওই ছবিগুলোর যে কাচের ফ্রেমে বাঁধানো ছিল ওগুলোকে দুমড়ে মুছে কে জানি ফেলে রাখছে মাটিতে। তো এইটা দেখে সে ভয় পেয়ে গেছে, এটা তো কোনো চোরের কাজ হবে না, তো এটা হয়তো বা কোনো খারাপ কিছু হয়তো বা আসছিল। আর আলমারিটা একদম ওই জায়গাটাতে আছে যেটা আগে ছিল যেখানে। তো তখন একটু সে ভয় পেয়ে গেল। তখন সে চিন্তা করলো যে না, সে এই রুমে থাকবে না, বের হয়ে যাবে। সে যখন বের হতে যাবে ওই টর্চ লাইটের আলোতে একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়লো। সেটা হচ্ছে যে তাদের ড্রয়িং রুমের টোটাল ছিল 4টা উইন্ডো, ডান পাশে বাম পাশে দুটো 4টা উইন্ডো ছিল। এবং উইন্ডো গুলা সে যে একটা স্বপ্ন দেখছিল, আমি যেটা বললাম একটু আগে, সেই স্বপ্ন দেখার পরে সে তার বাসার প্রত্যেকটা উইন্ডো পর্দা দিয়ে মানে ঢেকে রাখতো, কখনো খোলা রাখতো না। আমি যে একটু আগে স্বপ্ন দেখার কথাটা বললাম, তো সে দেখলো যে অন্ধকারের ভিতরে ওই উইন্ডোর পাশে যে পর্দাটা, সেই পর্দাটার নিচে 2টা পা দেখা যায়, এবং পা গুলো হচ্ছে অনেক পর্দার নিচে, পর্দার নিচে, হ্যাঁ, মনে হচ্ছে পর্দার আড়ালে কেউ লুকানো, এরকম 2টা পা। এবং পাশে যে উইন্ডোটা ওইটার নিচে একইভাবে 2টা পা। ও মাই গড। ইভেন আরো যে 2টা ওগুলোর নিচে 2টা করে পা, মানে টোটাল 4টা কিছু মানে ওই পর্দার ভিতরে লুকানো। জাস্ট ইমাজিন যে আপনি আপনার ঘরে আছেন এবং আপনি হঠাৎ করে আপনার পর্দার দিকে তাকালেন এবং দেখতে পেলেন যে সেখানে পা, এবং পাগুলো ছিল সম্পূর্ণ কালো এবং অনেক মানে অস্বাভাবিক মোটা। আচ্ছা। তো এটা দেখার পরে সে টর্চ লাইট ফেলে এক দৌড়ে সেই রুম থেকে বের হয়ে গেল এবং সাথে সাথে তার বেডরুমে গেল। বেডরুমের গেট লক করে তার ওয়াইফকে আর কিছু বললো না এই ঘটনার কথা। সে চিন্তা করলো যে বাসার কিছু হয়তো বা কোনো খারাপ কিছু উপদ্রব হয়েছে। সে যেটা করলো যে পরদিন পুরো বাসায় পুজো দিল এবং একটা পণ্ডিত থেকে পুরো ফ্লোরটাকে পিউরিফিকেশনের একটা ব্যবস্থা করলো। এবং সে তার মনে একটা অ্যাসুরেন্স দিল যে আমি এখন পিউরিফাইড করে ফেলছি আমার পুরো বাসাটাকে, আর কোনো প্রবলেম হবে না আশা করি। তো এইভাবে কয়েকদিন ভালো মতো কেটে গেল। ঠিক কয়েকদিন পরে আবার একই ঘটনা। সেটা হচ্ছে মনে হচ্ছে একদিন গভীর রাতে, এক রাতে হঠাৎ করে মনে হলো যে তার রুমের ভিতরে একজন গঙিয়ে গঙিয়ে কান্না করতেছে এবং এই কান্নার শব্দে এগুলো চলতেই আছে, এগুলো চলতেই আছে, জিনিসপত্র ব্রেকে জিনিসটা একটু পরপর হচ্ছে আর কি। তো এই কান্নার শব্দটা ফার্স্টে তার ওয়াইফের কানে আসলো এবং সে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর স্বাভাবিকভাবে তার যে পাশে যে বাচ্চাটা সেটাকে হাত দিয়ে দেখার চেষ্টা করলো যে তাদের মাঝখানে যে সহজে শিশুটা, দেখলো যে ওটা নাই ওখানে। আচ্ছা, ঠিক আছে। তো তখন তো সে ভয় পেয়ে যায়। তখন ভয় পেয়ে যাওয়ার পর সে তখনও সে গঙ্গানি শব্দটা শুনতে পায়। এক সময় তারা লাইট অন করার পর দেখে যে বাচ্চাটা বিছানার একদম শেষ পর্যায়ে, মনে হচ্ছে কেউ তাকে শেষ প্রান্তে, হ্যাঁ, তাকে টেনে কেউ নিয়ে মানে নিচে খাটের নিচ থেকে মানে ফ্লোরের দিকে নিয়ে যাচ্ছে এরকম। এবং তারা যখনই লাইট অন করলো তাদের মনে হয়েছে নাকি যে ওখানে কোন একটা কালো ছায়ামূর্তির মতো কিছু একটা ভ্যানিশ হয়ে গেছে বাতাসের মধ্যে। এইটা তারা দুজনই দেখছে, হাজবেন্ড ওয়াইফ দুজনই দেখছে। এবং এইটা দেখার পরে ওনারা বেশ ভয় পেয়ে যায়। এবং এতদিন যেগুলো ঘটনা ঘটছিল কিন্তু এরকম তো কারোর উপর অ্যাটাক হয়নি, তাদের যে ছোট শিশুটার উপর অ্যাটাক হচ্ছিল, এই জন্য তাই পরদিন গ্রামের বাড়ি চলে যায় এবং ওই বাসাটাকে একদম সম্পূর্ণভাবে ছেড়ে দেয়। আচ্ছা, কিন্তু বাসা ছেড়ে দিলে তো হবে না, বাসাটা তো মানে যে মালিক সে তো আবার পরে ভাড়া দিবে। তো এই জন্য ম্যানেজারকে এই ঘটনাগুলা মানে দেবাশিসের যে বড় ভাই সবকিছু শেয়ার করে, ম্যানেজারের কথাগুলো বিশ্বাস করতে চায় না। আচ্ছা, তো ম্যানেজার পরে যেটা চিন্তা করে যে সে আবার এরকম একটা হুজুরকে ডাকে এবং হুজুরকে সম্পূর্ণ ঘটনাগুলো খুলে বলে যে এরকম কিছু দেখতো এর আগে ভাড়াটিয়া। তখন হুজুর যেটা বলে যে হয়তোবা
মানে এটা হইতে পারে অ্যাজাম্পশন যে উপরে যে ফ্যামিলিটা থাকতো ওখানে তো ব্ল্যাক ম্যাজিকের অনেক কিছু পাওয়া গেছিল। আচ্ছা তো উনি ধারণা করছে যে এরকম হয়তো বা তারা ব্ল্যাক ম্যাজিক কোনো জিনকে দিয়ে করাইতো। আচ্ছা আর জিনদের তো অনেক ধরনের প্রজাতি, প্রায় 45 থেকে 48 প্রজাতির জিন রয়েছে, যারা মানে এক এক রকম, মানে এক এক আকৃতি। আমাদের যেমন সবার আকৃতি সেম, ওদের এরকম থাকে না। তো উনি যেটা গেস করলো যে এরকম কিছু জিন আছে যেগুলা মানে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অনেক ধরনের খারাপ কাজ করে থাকে। তো আর এই জিনগুলো যেমন আমরা অনেক সময় বলি না যে জিনদের কিন্তু কাজ করলে মিষ্টি লাগবে, মিষ্টি পছন্দ করে ওরা, কিন্তু এই জিনগুলো পছন্দ করতো মিষ্টি না। এদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে হলে এদেরকে যেটা গিফট যেটা বলা হয় যে মানে ওটা দিতে হতো যে সদ্য মৃত কোনো মানুষের লাশ অথবা কোনো ছোট জীবন মানে জীবিত কোনো শিশুকে। এটা ছিল তাদের রিকোয়ারমেন্ট। এই জন্যই হয়তোবা ওই জিনিসগুলো ওই ছোট বাচ্চাটাকে আকর্ষণ করতো। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। সেই ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। ডিয়ার লিসেনার, আমি মির রাজ্জু, নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর থেকে এসেছি। জি রাসেল, আমি সরাসরি ঘটনায় চলে যাই। প্লিজ। রাসেল ভাই, 2010-এর কথা। আমার ফ্রেন্ডের বোনের মৃত্যুবার্ষিকী ছিল সেই দিনটা। তো আমাকে সকালে বললো যে আজকে আমার বোনের মৃত্যুবার্ষিকী, তুমি 5টার মধ্যে মিলাদ হবে, তুমি চলে আসো। আচ্ছা বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি ঢাকায় চলে আসি। ঢাকা থেকে ব্যাক করতে করতে নারায়ণগঞ্জ প্রায় আমার 6টা সাড়ে 6টা বেজে যায়। তো আমি রীতিমতো ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ও খুব রাগ ছিল আমার উপর যে আমি কেন টাইম মতো আসতে পারলাম না। তো ওকে অনেক কনভিন্স করে বললাম চলো আপনি কবরটা আমি জিয়ারত করে আসি, যেহেতু আমি মিলাদটা পেলাম না। তো সে বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা নারায়ণগঞ্জ মাজডেল গোরস্থানে গেলাম। তো রাসেল ভাই, গোরস্থানের একটা কথা বলে রাখা ভালো পরিবেশটা। মাজডেল গোরস্থানটা এমন একটা গোরস্থান যেটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একই জায়গায় সবকিছু করা হয়। মুসলমান, আচ্ছা বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে দাফন করা হয়। আর হিন্দুদের যেটা শ্মশান, সেটা একটা ওয়ালের মাঝখানে আছে। এপার আর ওপার শ্মশান এবং মুসলমানদের গোরস্থান। এটা মোটামুটি অনেক বড় একটা গোরস্থান। তো যাক, ওর সাথে কথা বলতে 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 প্রায় রাত হয়ে গেল অনেক। কিন্তু আমরা গোরস্থানের উদ্দেশ্যে আসছি এবং গোরস্থানের সামনে বসে বসে কথা বলতেছি একটা দোকানে। তো আমরা মোটামুটি যখন গোরস্থানে ঢুকি তখন টাইমটা আনুমানিক হবে 12:30 বা 1:45। 1:45-টার দিকে যখন আমি গোরস্থানে ঢুকি, আমরা দুইজন, তো দেখলাম একটা লোক কবর জিয়ারত করতেছে। খুব কাছাকাছি যাওয়ার পর দেখলাম যে একটা সাইড দেখা যাচ্ছিল, যে লোকটা মনে হচ্ছিল যে একটা মেয়েলি আর কি এটা। আচ্ছা তো আমরা যখন যাচ্ছি সামনে গিয়ে দেখলাম যে একটু সামনে গিয়ে দেখলাম যে তার পিছনে চুল অনেক লম্বা। তখন বুঝতে পারলাম যে না, সে একজন মহিলা। একজন মহিলা এত রাতে কেন কবর জিয়ারত করতে আসবে? তো স্বাভাবিকলি আমরা কিছু না বলে হাঁটতেছি। তো আমার ফ্রেন্ড বলতেছে যে একটু কমেন্টস করছে, যাই হোক, যে মহিলাটাকে নিয়ে একটু লাউডলি একটা কমেন্টস করছে, এটা মহিলা হয়তো বা শুনতে পারছে। তো কমেন্টসটা করে আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক একটু ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর মোটামুটি অনেক বড় কবরস্থান, যেহেতু আমরা আপুর কবরের সামনে গেলাম, আপির কবর জিয়ারত করলাম। তো আসার পথে কবর জিয়ারত শেষ হওয়ার পর তো আমরা জুতা টোতা পরে যখন আমি ফিরলাম, তখন হুট করে দেখলাম ও মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তো বললাম হোয়াটস দ্য রং, তুমি মাটিতে মোবাইল ছুঁড়ে ফেললে কেন? বলতেছে আমি যে আসার সময় যে মহিলাটা দেখছি সেই মহিলাটাকে আমি মোবাইলে দেখলাম লাইট জ্বালানোর পর। বলছে হ্যালুসিনেশন কিছু একটা হবে। তো বলেছে না আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক দেখছো, আর ঠিক আছে ব্যাক করি, আমরা অনেক রাত হয়েছে, ব্যাক করি। ব্যাক করে আসার সময় দেখলাম রাসেল ভাই যে অনেক বড় একটা চুল পুরো রাস্তাটা ঘেরো করে রাখছে। তো যখনই দেখলাম যে রাস্তা মানে টোটালি রাস্তাটা মানে চুলে, এত লম্বা চুল, মানে কোথা থেকে আসছে আমরা জানি না, তবে মানে রাস্তাটার মধ্যে চুলে অনেকটা চুল। কিন্তু আসার সময় কিন্তু এই 15 মিনিট আগে কিন্তু এই চুলটা ছিল না। তো প্র্যাকটিক্যালি আমি খুব ভয় পেয়ে যাই, আমার ফ্রেন্ডও ভয় পেয়ে যায়, এবং আমরা উল্টা ভাবে আমরা দৌড় দিই দুইজনে দুই সাইডে। তো আমি জানি না ও কোন দিকে দৌড় দিয়েছে, আমি উল্টা হয়ে আমি দৌড় দিই, খুব ভয় পাই আমি। তো দৌড় দেওয়ার পর আমি দৌড়াতে প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি গোরস্থান থেকে বের হয়ে যাই। তো বের হয়ে যাওয়ার পর আমি খুব হাঁপাইতেছি। তো একটা লোক আসলো আমার সামনে, এসে বললো কি হয়েছে বাবা? বললাম জানতো এই ব্যাপারে এই হয়েছে, আমি এটা দেখছি। এরকম এটা হয়, আর এত রাতে তোমরা কেন গোরস্থানে আসছো? আমি বললাম আমার ফ্রেন্ডকে আমি ফোন দিতেছি, তুমি কোথায়? তো বলতেছে আমি ফোন ধরতেছে না, অনেকক্ষণ পর ধরে বললো যে আমি শ্মশানে আছি। তুমি শ্মশানে গেলে কিভাবে? তো যেহেতু কাছাকাছি শ্মশান এবং কবরস্থান যেহেতু কাছাকাছি, একটা ওয়াল মাঝখানে, তো তুমি তো গোরস্থান থেকে বের হয়ে শ্মশানে ঢুকতে হবে। তো তুমি বলতেছে আমি জানি না আমি কিভাবে আসছি, আমি শ্মশানে আসছি। তো যে লোকটা আমার সাথে ছিল তাকে নিয়ে আমি শ্মশানে গেলাম। যাওয়ার পরে
গিয়ে দেখলাম যে ও মানে মানে কোনো কথা বলতেছে না, স্ট্রিটলি দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে, তো আমরা শ্মশানে গেলাম, গিয়ে দেখলাম 8-10টা মানুষ একটা লাশ পোড়াচ্ছে। আচ্ছা। তো লাশ পোড়াচ্ছে, সেই সময় আমি গেলাম। যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করবেন, যখন হিন্দুদের লাশ পোড়ানো হয় তখন লাশটা যখন অনেকক্ষণ যাবত পোড়ানো হয়, তখন একটা পর্যায়ে গিয়ে লাশটা 2 খণ্ড হয়ে 1 খণ্ড দাঁড়ায় যায় আর কি, একটু উঁচা হয়ে যায়। তো আমরা যখন ওদিকে গেলাম, যাওয়ার পর ঠিক ওই সময় লাশটা একটু মাথার সাইডটা, পেট থেকে মাথা পর্যন্ত সাইড একটু উঁচা হয়ে গেল পোড়া অবস্থায়। যখন দেখলাম যে হ্যাঁ উঁচা হয়ে গেল, এর মধ্যে আমি কিছু একটা দেখছি কিছুক্ষণের মধ্যেই। তো এখন আবার এটা দেখলাম, তো আমরা দুইজনই খুব ভয় পাই, আবারও ভয় পাই। তো যে লোকটা ছিল আমার সাথে আসছে, সেই লোকটা আমার ফ্রেন্ডের চোখ ধরে অনেকটা ওরে নিয়ে আসে, বের করে নিয়ে আসে। তো মোটামুটি আমরা দুজন বের হয়ে আসি, বাট কেউ কারোর সাথে ভয়ে কথা বলতেছি না। তো ও ওর বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে যাই। তো এর মোটামুটি 10 দিন যাবত ওর সাথে আমার কোনো কমিউনিকেশন হয় না। তো 10 দিন পর যখন ও আমাকে ফোন দিল যে দোস্ত আমার তো বিয়ে কিছুদিন পর, তুই কি আসবি না? আমি বললাম যে হ্যাঁ আমি ট্রাই করবো, আমি আসবো। তো ওর মোটামুটি ফোন করার 5 দিন পর ওর বিয়ে হইলো। তো আমি বিয়েতে ইচ্ছা করেই যাইনি, ভয়ে আমার মধ্যে খুব ভয় কাজ করছে এই গোটা 10টা দিন। তো আমি যাইনি। তো আমি ঢাকা চলে আসি। তো আমাকে ও ফোন করে যে তুই আমার বিয়েতে আসলি না, তোর সাথে আমি কথা বলবো না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি নেক্সট ফ্রাইডে আসবো। বলতেছে না আমি এখন শ্বশুর বাড়ি আছি, তুই আমার সাথে দেখা করতে আস কালকের মধ্যে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো নতুন বিয়ে করছে, তো আমি ওর শ্বশুর বাড়ির ঠিকানা দেয়, আমি যাই ওর শ্বশুর বাড়িতে যাই। যাওয়ার পরে ওর সাথে অনেক কথা বলে, অনেক মান অভিমান ছিল আমার উপর, ভাঙানোর পর ও আমাকে মানে কোনোভাবেই আমরা দুজনের সাথে শেয়ার করতেছি না আমাদের 15 দিন আগে যা ঘটেছিল। ও এত পরিমাণ ভয় পাইছে আর আমি এত পরিমাণ ভয় পাইছি যে আমরা ভুলেও এটার উচ্চারণ করতে চাই না বা ডিসকাস করতে চাই না ওই ব্যাপারটা নিয়ে। তো বললো এমন আমি স্মোক করবো আর কি, স্মোকিং এ একটা হ্যাবিট ছিল। তো এখন নতুন জামাই এখন কোথায় স্মোক করবে? তো ওয়াইফের সাথে ডিসকাস করবো। ওয়াইফ বললো যে এরকম সেফ প্লেস তো নাই, আপনি যদি চান আপনি ছাদে গিয়ে স্মোক করতে পারেন। তো ও বললো আচ্ছা ঠিক আছে। তো ছাদে আমি গেলাম। ও সিগারেটটা ধরাবে, এই সময় ম্যাচ ছিল না, ফায়ার বক্স ছিল না। তো ফায়ার বক্স ছিল না, আমাকে বললো যে সার্জুফ একটা ম্যাচের ব্যবস্থা করবে। তাহলে তুই দাদা উপরে, আমি নিচে যাচ্ছি, নিচে ভাবির থেকে নিয়ে আসি। তো আমি নিচে নামলাম, ছাদে গেলাম। ছাদটা ছিল 7 তলায়। তো আমি শ্বশুর বাড়িটা ছিল 3 তলায়। তো আমি ছাদ থেকে 7 তলা থেকে 3 তলা আসলাম, এসে ভাবির কাছ থেকে ম্যাচ টেনে নিলাম, নিয়ে উপরে গিয়ে দেখি যে ও মানে আসন করে বসে আছে, আর সিগারেটটা নিচে পড়ানো, মোবাইলটা নিচে পড়ানো, মানে একটা পাগলের মতো একটা ফিজ নিয়ে বসে আছে। আমি তো ভয় পেয়ে গেছি, বলছি কি হয়েছে, সামথিং রং? বলতেছে আমি জানি না। আমি দাঁড়ায় গুনগুন গান করতেছি, একটা মেয়েকে দেখলাম সাদা কাপড় পরা, সে দৌড়ে গিয়ে ছাদ থেকে পড়ে গেল। আচ্ছা। তো আমি তো টোটালি শক, বলতেছি যে এরকম কেন হচ্ছে, এবং ও বলতেছে যে আমার সাথে এরকম কেন হচ্ছে। 15 ডেজ আগে এরকম একটা সম্মুখীন হয়েছে একটা ঘটনা, আজকে এরকম একটা ঘটনা। তখন বলতে আচ্ছা ঠিক আছে চলো, আর কিছু করা লাগবে না, চলো নিচে যাই। আমরা যখন যাচ্ছিলাম, নিচে নামতেছিলাম, আমাদের দুজনের হাত পা টোটালি ভাইব্রেট হচ্ছিল যে আমরা কি দেখলাম। এবং আমি ঘটনাটা এখন শেয়ার করতেছি, এখন আমার হাত পা কাঁপতেছে, মানে চিন্তা করলে যে সেই দিন কি ঘটেছিল, কি দেখেছিলাম। জি। তো বাসায় আসলাম, আসার পর ও বলতেছে না শ্বশুর ভাই থাকবেই না, এরকম একটা সিচুয়েশনও থাকবে না। ওর শাশুড়ি, ওর বউ অনেক কনভিন্স করে ট্রাই করলো, আমার কারোর সাথে কিছু শেয়ার না করে ও বলেছে আমার নিয়ে যাবি তুই আজকে, আমি থাকবো না এদিকে। তো মোটামুটি ও আর আমি অনেক কনভিন্স করে শাশুড়িকে, তারপর ও বাসায় চলে আসে। এবং আসলে ভাই আমি ওর সাথে দুইটা ঘটনার পর মানে আজকে 5 বছর এখন পর্যন্ত আমি ওর সাথে মানে ভয়ে অনেকটা দেখা করি না। ওকে। এবং এরপরেও মানে অনেকটা কাহিনী। এবং একটা জিনিস এখানে খুব অদ্ভুত যে আপনারা যখন আসলে দুইজন একসঙ্গে হন, যে কোনো কারণেই হোক না কেন, তখনই একটা অঘটন ঘটে এবং তখনই আপনারা কিছু না কিছু এক্সপেরিয়েন্স করেন। এটা পরপর 2বার ঘটেছে, রাইট? হ্যাঁ, পরপর মাঝখানে। এবং আপনিও ঠিক এই ভয়টা পান বলেই, এই কারণেই আপনি চাচ্ছিলেন না যে তার সাথে দেখা হোক। হ্যাঁ, এবং আপনার ভেতরে তো, মনের ভেতরে তো এই ভয়টাই ছিল। হ্যাঁ, এবং সেটাই হয়েছে। আচ্ছা। লাস্ট 5 ইয়ার্স তার সাথে আমার কোনো কমিউনিকেশন নেই, শুধুমাত্র এই ভয়ের জন্য আবার দেখা হলে আবারও কিছু হবে। প্রথমে দেখা হলো কবরস্থানের ওইখানে, এবং সেখানে খুব আশ্চর্যজনক ভাবে তাকে শ্মশানের ওখানে পাওয়া গেল। এবং তারপরে যখন তার বিয়ে হলো, শ্বশুর বাড়িতে যাবার পরে সেখানেও আপনি একটা অদ্ভুত জিনিস দেখলেন। এবং আপনি বলছিলেন আমাকে অফ এয়ারে যে এই যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনার পরে আপনার
জীবনই অনেক পাল্টে গেছে। হ্যাঁ, আপনার সাথে অনবরত এরকম ধরনের নানান ধরনের একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। আমাকে একটু বলেন তো কি টাইপের সমস্যা আপনার হয় তারপর থেকে? যেমন আমি রাজশাহীতে কোনো একটা উদ্দেশ্যে রাজশাহীতে যাই, এটা 2013 কথা। তো রাজশাহীতে যাওয়ার পর আমি রুমে যখন যাই, তো দেখা যায় আমি ডার্কনেস খুব পছন্দ করি, লাইট অফ করে আমি সবসময় থাকতে পছন্দ করি। তো আমি লাইট যখন অফ করে রাখি, তখন আমি রুমে ঢুকেই লাইট অফ করে লক করে, দরজা লক করে, দেখা যায় আধা ঘন্টা বা 1 ঘন্টা পর অটোমেটিক্যালি লাইটটা অন হয়ে যাচ্ছে। তো এরকম একবার না, দেখা যায় একই রাতে 3 থেকে 4 বার এরকম হচ্ছে আমার সাথে। তারপর দেখা যায় যে আমি যেমন একদিন আমি আমার আইডি কার্ড রেখে বাইরে চলে গেছি, বাসার বাইরে। তো সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরছি, ফেরার পর এটা রাজশাহীতেই, জি। তো বাসায় আসার পর আমার আইডি কার্ডটা কোথায় আমি খুঁজতেছি, সারা ঘর তন্ন করে খুঁজে ফেলছি, বাট আমার আইডি কার্ড নেই, কোথাও নেই। তো আমি আমার রুম লক করে আমি কোনো একটা কারণে রিচার্জের জন্য বা কোনো একটা কারণে বাইরে গেছি, আসার পর লক খুলে যখন প্রথম প্রবেশ করি, দেখি টেবিলের উপর আমার আইডি কার্ডটা। হাউ ক্যান ইট পসিবল? আমার আইডি কার্ডটা আমি এত খোঁজাখুঁজি করলাম, গোটা 1 ঘন্টা আমি খোঁজাখুঁজি করলাম ঘরের, কোথাও পেলাম না, টেবিলের উপরে এখন কিভাবে আসলো? আচ্ছা, আপনি একটু বলেন তো যে আপনারা দুইজন যখন ছিলেন তখন যেরকম একটা ঘটনা প্রথম যেরকম ঘটেছিল, তারপরে এর পরে কখনো আপনি একা, মানে এই ওই ঘটনার পরে একা কোনো কিছু দেখেছেন? কোনোদিন ভয় পেয়েছেন একা? মানে একা যদি আপনি আসল ভাই বলেন, তাহলে আমার একা একটা এক্সপিরিয়েন্স থেকে বলি। জি। যে আমি বাসায় আসছি লেট নাইটে, আনুমানিক 1:30 বা 2টা বাজে। জি। তখন আমি 1:30 বাজে, তখন আমি প্রায় সময় রাতে আমাদের বাসার একটা লম্বা চিপা, তারপর আমাদের বাসাটা। তো আমি লেট নাইটে কিচি গেট খুলে আমি চিপার মধ্যে যাই, কথা বলি বা কোনো কথা বলি, কেন বাসার মধ্যে কথা বলে আব্বু আম্মু মানে ডিস্টার্ব ফিল করে ঘুমের মাঝখানে। তুমি যখন রাতে যাই, তখন একদিন আব্বু ডাইকা বলো যে তুমি রাতে যাও না এরকম ভাবে, মানে এত রাতে বের হওয়া উচিত না। আমি হাঁটতাম, এমনি একাই হাঁটতাম, কথা বলতাম ফোনে বা কোনো কিছুই করতাম। একদিন আমি যেটা দেখলাম যে আমি রাস্তা বাইরে বের হয়েছি, মাত্র গেট অফ করে চিপার মধ্যে মাত্র আসছি, দেখলাম যে রাস্তায় কেউ নাই, চিপার মধ্যে কেউ নাই, বাট বিশাল বড় একটা ছায়া, অনেক লম্বা ছায়া। আমি মনে করলাম হয়তো বা কোনো মানুষ দাঁড়ায় আছে, নর্মালি যদি লাইটের অপোজিটে যদি কোনো মানুষ দাঁড়া, ছায়াটা একটু লম্বা হবে স্বাভাবিক। কিন্তু আমি যখন উপরের দিকে তাকালাম, তখন এটা মানে এই জিনিসটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। এটা যে একটা মানুষ, মানে তার দেহটা যতটুকু, তার 3 গুণ করলে যতটুকু মানে হাইটের হয়, ততটুকু তার পা। দাঁড়ায় আছে আমার দিকে, একটা লুক করে তাকায় আছে, এবং মানে আমি সাথে সাথে মানে দেখা যেতেছে আমি 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 কি করব এখন। আর আমার মধ্যে একটা জিনিস কাজ করে, যখন আমি খুব বেশি ভয় পাই, তখন আমি কিচ্ছু করতে পারি না, চিৎকারও করতে পারি না, বা আমি কিছু বলতে পারি না। আচ্ছা, আমি টোটালি মানে প্যারালাইজড হয়ে যায়, যেমন আমি নড়াচড়া করতে পারতেছি না, বা আমি এই জায়গা থেকে ব্যাক করে যাব, এরকম একটা শক্তি আমার গায়ের মধ্যে থাকে না। ওকে, সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার রাসেল ভাই, আমি শুভ বলছি কলকাতা থেকে। প্রথমেই আপনাকে জানাই অনেক ধন্যবাদ, কারণ আপনার এই শো শোনার জন্য আমি পুরো ভক্ত বলতে পারেন। তো আমি আমার ঘটনায় চলে এসেছি। এটা তখন 2011 শেষের দিকে কি 2012 ওই ফেব্রুয়ারি মাস সামথিং কিছু একটা হবে। তো তখন আমি প্রথম 2012 ফেব্রুয়ারির দিকে প্রথম আমি আপনাদের এই ভূতের সন্ধান পাই কোনো একটা ভাবে। তো আমি প্রথমে পুরো ভক্ত হয়ে যাই, সারা দিন রাত্রি শুনছি, ডাউনলোড করে শুনছি, আপনাদের অ্যাপ নামিয়ে শুনছি, এরকম অনেকভাবে শুনছি। তো আমার যে রুমমেট ছিল, কলকাতায় আমি মেস ভাড়া করে থাকি, তো আমি আমার রুমমেটকে প্রথম দিন বলছি, ভাই দেখ আমি একটা নতুন একটা এরকম বাংলাদেশের একটা FM চ্যানেলের সন্ধান পেয়েছি, এখানে সব রিয়েলিস্টিক ভূতের গল্পগুলো বলা হয়, খুব সুন্দর, তুই শুনলে পাগল হয়ে যাবি, তুই শোন, হেবি মজা লাগবে। তো বলছে যে তোর আগে থেকে আমি এটা শুনছি। তো তখন মানে শুনছি এরকম ভাবে, তো তখন হালকা হালকা জাস্ট গরমটা পড়েছে কি পড়বে ভাবে এরকম। তো রাতের বেলা আমি আমার ঘরের মধ্যে একা বসে আছি, অন্ধকার ঘর করে ভূতের গল্পটা শুনছি। পাশে আমার বিছানাটা আমার এরকম যে মোটা 3 থেকে 4টে গদি নিচে পাতা আছে, আমি খাট ইউজ করি না, যেহেতু নিচে থেকে আমি খাট ইউজ করি না, একটা জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং এর প্রবলেম হয়, এই কারণে আমি কোনো খাট ইউজ করি না। তো আমি নিচের মধ্যে এরকম গদি পাতা, আমি এরকম নিচে শুয়ে ভূতের গান শুনছি, লাইট অফ, রাতের বেলা তখন কটা 1টা বাজবে। তো আর আমার বেডের ওপরেই হচ্ছে জানলাটা।
তো আমি এরকম শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। কখন ঘুমিয়ে গেছি জানি না, ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো আমি ভূত ফিল্মটা অফ করে দিয়েছি কোনো সময় ঘুম ভাঙাতে। তো অফ করে দিয়েছি, তো ঘুমোচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমাকে মানে একটা দাদা আছে, দাদা সকালবেলা করে মাঝে মধ্যে আমাকে ডাকতে আসে, ঘুরতে বেরোই, চা খেতে বেরোই, হঠাৎ করে আমাকে ডাকছে, শুভ, এই শুভ ওঠ ওঠ, বিষয় যাবি না, চল বেরো ওঠ, এরকম ভাবে বলছে আমাকে এবং জানলা দিয়ে হাত বার করে আমাকে ডাকছে। তো আমি ঘুমের মধ্যেই ভাবছি যে এই দাদাটা যদি এখন এসে আমাকে এরকম ভাবে ডাকে, এখন তো সকাল হয়নি, আর তারপরে আমি এটাও ভাবছি ঘুমের মধ্যে যে কি ব্যাপার, মূলত এতটাও লম্বা নয় যে জানলা দিয়ে এতটা দেখা যাবে, আর আমি যাকে দেখছিলাম ঘুমের মধ্যে সে হচ্ছে অনেকটাই লম্বা, মানে দেখে পাচ্ছি অনেকটাই লম্বা। আমি তার ফেস খুব ভালো করে দেখতে পাইনি, যেহেতু কালো এরকম একটা ফেস এরকম মনে হচ্ছে পুরোটাই কালো এরকম মনে হচ্ছে। তো হঠাৎ করে আমি এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যে ভেঙে গেছে, আমি ডিটো যেরকম ভাবে আমি স্বপ্নে দেখছিলাম ওরকম ভাবে দেখছি একজন জানলা দিয়ে হাত বার করে আমাকে ডাকছে, এই শুভ ওঠ, যাবি না, চল চল ওঠ। এবার যেই ওই জিনিসটা আমার ঘুম ভাঙার পর দেখেছি, সাথে সাথে আমার ভয় ধরে গেছে। আর আমি এটাও শুনেছি এরকম যে ঘুমের মধ্যে কেউ যদি ডাকে উত্তর দিতে নেই, যদি উত্তর দেওয়া হয় তাহলে আমি তার বসে চলে যাবো, এই কারণে আমি কোনো উত্তর দিচ্ছি না। এবার আমি জানলার দিকে মুখ করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি ভাবছি যে আমি উল্টো দিক মানে একেবারে 1 2 3 এরকম ভাবে বলবো, একেবারে রিটার্ন উল্টো পাশের মধ্যে একেবারে ঘুরে পাশের ঘরে, যে আমার বন্ধুর কথা বলেছিলাম প্রথমে, ওই পাশের ঘরে থাকতো, তো আমি তার ঘরে দৌড়ে চলে যাব, আমার ঘরে আমি একা, পাশের আমার রুমমেটের ঘরে চলে যাব। এবার আমি যেরকম ভেবেছি ঠিক সেরকম ভাবে মনে মনে বলছি 1 2 3, ঘুরতে যাচ্ছি, ঘুরতে আর পারছি না, আমি কোনোভাবেই নড়তে পারছি না, কিন্তু আমার চোখ ফোক খোলা, আমি পরিষ্কার সবকিছু দেখতে পাচ্ছি, হেন তেন এরকম ভাবে সবকিছু দেখতে পাচ্ছি। ওপরে ফ্যান চলছে, এবার ফ্যানের হাওয়ায় গামছা ঝোলানো ছিল দড়িতে, গামছাটা পড়ে গেল, আমি সেটাও লক্ষ্য করেছি। এবার কিন্তু আমি কোনোভাবে নড়তে পারছি না। তখন হঠাৎ করে আমি হনুমান চালিসা পড়া স্টার্ট করেছি। হনুমান চালিসা যে পড়া স্টার্ট করেছি, মানে ওরকম ভয়ের মধ্যে পড়তে 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 হঠাৎ করে আমি যেরকম ভাবে ভেবেছিলাম ঠিক ঘুরে উল্টো পাশে আমার রুমমেটের ঘরে দৌড় মারে চলে যাবো, আমি ঠিক সেরকম ভাবেই আমার রুমমেটের ঘরে চলে গেছি। এবার চলে গিয়ে দেখছি আমার রুমমেটটা ঘুমোচ্ছে। আমি ভাবলাম ডাকবো না, একটু বসি তারপরে ডাকছি ভেবে আমি আমার মানে রুমমেটের ঘরে বসলাম। বসার পরে ভাবলাম যে ডাকবো, থাক না ডেকে আমি একটু আবার আমার রুমটার মধ্যে হালকা করে ঢুকিও নিচে মাথা বার করে আমি জানালাটা দিয়ে দেখলাম যে কেউ নেই। কিছুক্ষণ দেখার পরে যখন দেখেছি কেউ নেই, দৌড়ে আমি গিয়ে আমার ঘরের লাইটটা জ্বালালাম। এবার লাইটটা যেই জ্বালিয়েছি, জানার পরে চারিদিক দেখছি হেন তেন, তখন হঠাৎ করে আমার কেন জানি না মনে হলো যে পুরোপুরি স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে ভয় পেয়েছি পুরোপুরি, আমার এই কথাটা মনে পড়লো। তো এই কথা ভেবে হালকা ভয় মনের মধ্যে কাজ করছে। তো আমি গিয়ে ভাবলাম যে না, ঘুমিয়ে যাই, লাইটটা অফ করে জানলাটা বন্ধ করে দিই। এবার আমি গিয়ে জানলাটা বাইরে হাত বার করে জানলাটা বন্ধ করলাম। আবার এটাও মনের মধ্যে ভয় ভয় কাজ করছে যে জানলাটা বন্ধ করার জন্য বাইরে হাত বাড়াবো, কেউ যদি হাত ধরে, যেহেতু হালকা ভয় পাচ্ছি। তো গিয়ে আমি জানলাটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি নিজের মনে মনে হাসছি যে ফালতু ভয় পেয়ে গেলাম, স্বপ্ন কিরকম স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের ভেতরে স্বপ্ন, এইসব কথা ভেবে আমি হাসছি। ভাবতে ভাবতে আমি ভাবলাম যে লাইটটা অফ করে শুই। এবার যেই আমি লাইটটা অফ করতে গেছি, দেখছি নিচের মধ্যে ওই গামছাটা আমার পড়ে আছে, যেটা আমি স্বপ্নের মধ্যে যখন আমি ঘুরতে পারছিলাম না, দেখেছিলাম যে হাওয়ার মধ্যে সে গামছাটা পড়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে এগুলো একটাও স্বপ্ন ছিল না। যদি স্বপ্ন হতো তাহলে আমি বুঝতে পারতাম না যে আমার গামছাটা পড়েছে, যেটা দেখেছিলাম ঠিক তখনই ওটা দেখলাম গামছাটা পড়ে আছে। এটাই হলো আমার ঘটনা রাসেল ভাই। এবং তারপর থেকে আমি এখন প্রচন্ড ভীতু, রাতে ঘরে একা থাকতে পারি না, লাইট অফ করে ঘুমাই না, লাইট জ্বালিয়ে শুই। মানে ওই একটা ঘটনা আমাকে এখন লাইফে অনেকটাই ভীতু করে দিয়েছে, এবং এটার প্রতি মানে এই আত্মা বলুন, ভূত বলুন, জিন বলুন, এইসবের প্রতি আমার বিশ্বাসটা অনেক গাঢ় করে দিয়েছে। নমস্কার রাসেল ভাই। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টা 30 এখানে ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের জীবনে কোনো ঘটনা যদি থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের ঘটনাগুলোকে শেয়ার করব।